This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সকাল থেকে গোটা বিশ্ব গোটা দেশের যে খবরের দিকে নজর, আমরাও সেই খবরে রয়েছি। আরজিকর মামলার রায় ঘোষণা আজ 5 মাস 9 দিন পর, দীর্ঘ টানাপোড়েনের পর এবং বিরল কিছু ঘটনার মধ্য দিয়েই আরজিকর মামলার রায় ঘোষণা আজ। 5 মাস 9 দিন পর রায় ঘোষণা। কি হতে চলেছে আজ? শুধু কি সঞ্জয় রায়, নাকি এর পেছনে রয়েছে আরো যাদের হাত, তারাও এবার ধরা পড়ে? এই সিবিআই এর চার্জশিট থেকে শুরু করে আজ পর্যন্ত যে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলল, তাতে নাম উঠবে এবং তারাও সাজা পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই গোটা রাজ্য গোটা দেশ তাকিয়ে রয়েছে আজ শিয়ালদা আদালতের দিকে। আর কয়েক ঘন্টার অপেক্ষা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। আর কয়েক ঘন্টা, তারপরই গোটা বিশ্ব গোটা দেশের নজর রয়েছে যেদিকে, সেই মামলার রায় আজ। এই 5 মাসে আমরা কম কিছু হতে দেখলাম না। আমরা যদি সেদিকে নজর রাখি এবং শিয়ালদা আদালত চত্বরের ছবিটাও জানবো তোমার দিকে। দেখো স্মৃতি, প্রথমেই যেটা জানাবো যে অবশ্যই দেশ এবং রাজ্যের মানুষের নজর রয়েছে আজকে এই শিয়ালদা যে ফৌজদারি আদালত, সেই আদালতের দিকে। তার কারণ গত 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ, কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুন, সেই ঘটনার পর লাগাতার আন্দোলন। শুধু চিকিৎসক নয়, সমাজের সর্বস্তরের মানুষ তারা আন্দোলনের পথে নেমেছিল। কলকাতা রাজপথ দখল করেছে, কখনো ভোর দখল, কখনো রাত দখল। আন্দোলন লাগাতার চলে আসছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু দেখা গিয়েছে সরকার বিরোধীদের মধ্যে বিভিন্ন সময় বাকবিতণ্ডা। এবং এই মামলার এই ঘটনার প্রথম তদন্ত করেছিল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এসআইটি, এবং সেই তদন্ত মূলত চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টে 7টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবং এই সিবিআই তদন্তের আগে আরও একবার জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রথম যে গ্রেপ্তার হয়েছিল, সেই গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, এবং সেই সঞ্জয় রায়কে সামনে রেখেই বিচার প্রক্রিয়া শুরু হয়। তার মাঝে অনেকগুলো ঘটনা, সেই পুঙ্খানুপুঙ্খ ঘটনা একটু বিস্তারিতভাবে তোমাকে জানাবো। যে প্রথম যে সময় সঞ্জয় রায়কে এই শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছিল, শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে নিয়ে আসার সময় সঞ্জয় রায় যে বিস্ফোরক মন্তব্য করেছিল, সেই মন্তব্যে উঠে এসেছিল কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরও এক পুলিশ আধিকারিক নাম। তারপরে সঞ্জয় রায়ের নিরাপত্তা শুধু নয়, শিয়ালদা আদালতের ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কতটা ছিল সে ছবিও আমরা দেখিয়েছিলাম। তার পরবর্তী সময় বিচার প্রক্রিয়া শুরু হলো। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই আরজিকর মামলার স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করল এবং বেশ কিছু নির্দেশও দিলেন। এবং তারপরে যে ঘটনা ঘটল, সিবিআই তদন্ত হাতে পাওয়ার পরেই প্রথম যে সিবিআইয়ের ব্যর্থতা উঠে এলো, সেটা আমরা বলছি না, সেটা নির্যাতিতার পরিবারের অভিযোগ যে সিবিআই যথাসময় চার্জশিট না দেওয়ার কারণে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল, এদের দুজনের জামিন মঞ্জুর হয়ে যায়। এবং তাদের সেই জামিন মঞ্জুরকে কেন্দ্র করে সিবিআইয়ের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে নির্যাতিতার পরিবার, এবং তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এমনটাও কিন্তু বলা যায়। কিন্তু তার আগে রাজ্যের বিরোধী দলনেতার সাথে দেখা করেন এবং এই বিচার প্রক্রিয়া গত 11ই জানুয়ারি বিচার প্রক্রিয়া শেষ হলেও 15ই নভেম্বর থেকে সাক্ষীদান পর্ব শুরু হয়। এবং এই ঘটনায় সিবিআই নতুন করে কোনো অ্যারেস্ট করতে পারেনি বা কোনো গ্রেপ্তার করতে পারেনি। এখানেই প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবার। তাদের আরও অভিযোগ, সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের স্বচ্ছতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এবং অবশ্যই দেখো, আমি আরও একটা ছবি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে শিয়ালদা আদালতের যে ত্রিস্তরীয় নিরাপত্তা, কলকাতা অর্থাৎ ডিসি ইএসডি রয়েছেন অর্থাৎ গৌরব লাল, তার নেতৃত্বে এই মুহূর্তে শিয়ালদা আদালতের
ত্রিস্তরীয় পুলিশি যে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে, কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা যেমন রয়েছে, তার পাশাপাশি আরও একটা ছবি যেটা দেখাবো, অবশ্যই বলা যেতে পারে যে আন্দোলন কলকাতার রাজপথে দেখেছিলাম, তিলোত্তমার বুকে দেখেছিলাম, এই অভয়া নিয়ে রাজ্য সরকার বিধানসভায় জরুরি অধিবেশন ডেকেছিল এবং অভয়া বিল তারা পাস করেছিল, এবং সেই আন্দোলন সরকার এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলা পক্ষ তারাও কিন্তু এই মুহূর্তে এই শিয়ালদা আদালত চত্বরে তারা স্লোগান দিচ্ছে এবং সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করছে। বিচার ব্যবস্থায় ভারতবর্ষের যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক পদ্ধতি অর্থাৎ প্রতিটি অভিযুক্ত তারা সপক্ষে তাদের বক্তব্য রাখার তাদের সেই সুযোগ রয়েছে, তাদের সুবিচার পাওয়ার সুযোগ রয়েছে। আজকে শিয়ালদা আদালত শুধু নয়, আমরা গতকালকে গুড়াপেও দেখেছি 5 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ এবং খুন, এবং তারপরে দেখেছি আমরা জয়নগরে, সেখানেও কিন্তু ফাঁসির সাজা হয়েছে। কিন্তু এই ফাঁসির সাজা এখানেই শেষ নয়। আমরা বারাসাতে কামদুনির ঘটনা যদি বলি, সেই কামদুনিতেও ফাঁসির সাজা হয়েছিল, কলকাতা হাইকোর্ট থেকে তারা আমৃত্যু কারাবাসের নির্দেশ পেয়েছে। তাই এখানেই কিন্তু বিচারের শেষ নয়, বিচার প্রক্রিয়া কিন্তু চলবে। কলকাতার এই শিয়ালদা আদালত থেকে মামলা অবশ্যই কলকাতা হাইকোর্টে যাবে, কারণ অভিযুক্ত তার সপক্ষে আরও কিছু বক্তব্য রাখার তারা সুযোগ পাবে, এবং কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা পৌঁছে যেতে পারে। এইরকমও কিন্তু সময় একেবারে ষষ্ঠী, এবং আমার সেই দিনটার কথা মনে আছে ষষ্ঠী, তোমার মাধ্যমেই তোমার প্রতিবেদনেই দেখানো হয়েছিল শিয়ালদা আদালতে আঁটোসাঁটো করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা, কারণ সঞ্জয় রায় প্রথম দিনে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, আমাকে চুপ থাকতে বলা হয়েছিল, এই বিস্ফোরক দাবি করেছিল এই সঞ্জয় রায়। ষষ্ঠী, অবশ্যই দেখো, একবার নয় একাধিকবার সঞ্জয় রায়কে যখন প্রিজন ভ্যানে করে যখন এই শিয়ালদা কোর্ট চত্বরে নিয়ে আসা হয়েছিল, সেই সময় থেকে আমরা দেখেছি যে সময় সঞ্জয় রায়ের এই বিচার প্রক্রিয়া শুরু হয়, কারণ 15ই নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই বিচার প্রক্রিয়া 11ই জানুয়ারি শেষ হয়েছে। কিন্তু পরপর সঞ্জয় রায় যে মন্তব্য করেছিল, অবশ্যই কলকাতা পুলিশের সেই প্রাক্তন কমিশনার অর্থাৎ বিনীত গোয়েল যেমন অস্বস্তিতে পড়েছিলেন কলকাতা পুলিশের বেশ কিছু আধিকারিক, তার কারণ তাদের নাম একেবারে প্রকাশ্যে সঞ্জয় রায় প্রকাশ করেছিল, যে কারণে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছিল যাতে সঞ্জয় রায় কোনোভাবেই তার বক্তব্য অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে না পারে, এবং যে কারণে সংবাদ মাধ্যমকে চোখে ধুলো দেওয়ার একাধিকবার চেষ্টা করেছে কলকাতা পুলিশের একাধিক আধিকারিক। এবং যে বিষয়টা তোমাকে বলছিলাম যে এই সঞ্জয় রায়কে আর দুপুর 2টোর সময় তাকে এজলাসে নিয়ে আসা হবে, এবং তার উপস্থিতিতেই তার আজকে যে সাজা, সেই সাজা কিন্তু আজকে অর্থাৎ একেবারে, এবং কি হয় সেদিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। আমরাও থাকবো খবরে নজরে, রাখো তুমি ষষ্ঠী। আপাতত তোমাকে ধন্যবাদ, এবং এরই পাশাপাশি নিউজ রুমে চলে যাব, রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, 5 মাস 9টা দিন সন্তান হারা মা বাবার কাছে কম নয়। গতকালও তারা বিস্ফোরক দাবি করেছেন যে রাজ্য চায়নি তাই মেয়েটা বিচার পায়নি। এই সোশ্যাল মাধ্যমে কথা তো এমনি এমনি আসেনি, তারা হতাশ, তারা তিতি বিরক্ত। আজ কি হবে? কিন্তু এই 5 মাস 9টা দিন আমরা আইনি প্রক্রিয়ার পাশাপাশি নাগরিক সমাজ, আন্দোলন, রাত জাগা, গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ, এই সমস্ত যা কিছু দেখলাম তা সত্যি বিরল। কি বলবে সুচারু? দেখো, এই ঘটনা সত্যি বিরল, এবং 5 মাস 9 দিন হয়ে গেল, বাবা মা খুশি হতে পারেননি এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারীর যে তদন্ত প্রক্রিয়ায়। আজকে বিচারক অনির্বাণ দাস শিয়ালদা কোর্টে কি রায় দেন তার দিকে তাকিয়ে, এবং তারা বারবার বাবা মার যে বয়ান, সেই বয়ানেই বারবার স্পষ্ট হয়েছে যে তারা মনে করছেন না যে শুধু সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত, এই বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে রয়েছে, এবং এটা একটা নিছক খুন বা ধর্ষণের ঘটনা নয়। কোনো তথ্য গোপন করবার জন্য, লোপাট করবার জন্যই ওই পড়ুয়া ডাক্তারি প্রাণ দিতে হলো তাকে। এবং 5 মাস 9 দিন হয়ে গেছে। আজকে অনির্বাণ দাস যখন 1টার সময় এই রায়দান করবেন, আদালত কি পর্যবেক্ষণ নিয়েছে সেটা নিশ্চয়ই শোনানো হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে স্মৃতি, এতগুলো রিক্লেম দ্য নাইট মহিলারা রাত দখল করলো, যাদবপুর থেকে শুরু করে কলকাতা, সোদপুর থেকে শুরু করে হাওড়া, আসানসোল থেকে শুরু করে কোচবিহার, কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা, কোথায় এই আন্দোলন হয়নি? সেখানে মহিলারা রাস্তায় নেমেছেন, রাত জেগেছেন, এবং সরাসরি
তারা বিষোদ্গার করেছেন পুলিশের ভূমিকা নিয়ে। কিন্তু এত কিছুর পরেও কোথাও না কোথাও আন্দোলনকারীরা হতাশ, কোথাও না কোথাও সাধারণ মানুষ বলতে শুরু করেছেন আর কি হবে। এই যে পর্যায়ে যখন এই আন্দোলন একেবারে তুঙ্গে, আমাদের গোটা টিম আমরা রাস্তায় ছিলাম সেই সময়, এবং সায়ন্তিকা প্রথম থেকে যে বিষয়টার উপর নজর রাখতে শুরু করেছিল যে কি হচ্ছে সাধারণ মানুষ বা নাগরিক সমাজের আন্দোলন এবং ডাক্তাররা, বিভিন্ন রাজনৈতিক শক্তি এই সময় স্মৃতি ফায়দা তুলতে এসেছিল, কিন্তু ডাক্তাররা তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক শক্তিকে মিশতে দেননি। আমরা কথা বলবো সায়ন্তিকার সঙ্গে। সায়ন্তিকা, রিক্লেম দ্য নাইট তোমার নিশ্চয়ই মনে আছে, প্রথম রিক্লেম দ্য নাইট থেকে শেষ রিক্লেম দ্য নাইট, মানে এই সময় পর্যায়টাকে যদি ব্যাখ্যা করো, কিভাবে এই রাত দখলের ডাক এলো এবং তারপর এতগুলো রাত দখল হলো এবং তারপর সব মিলিয়ে গেল। একদম। তবে একটা কথা প্রথমেই বলবো যে রাত দখলও যে এরকমভাবে হতে পারে আরজি করের তিলোত্তমা আমাদের দেখিয়ে দিলেন। কারণ মানে রাতটা কারোর ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। একজন পুরুষ তিনি যদি মাঝরাতে একা বাড়ি ফিরতে পারেন তাহলে একটা মহিলারও সেই দাবিটা জায়গাটা রয়েছে, এবং সেটা বলার জন্যই 14ই আগস্ট সেই রাত দখলটা হলো। এবং তোমারও মনে আছে আমরা যখন 14ই আগস্ট সেই রাত দখলের ছবি আমরা গোটা আর+ নিউজের টিম যখন বিভিন্ন প্রান্ত থেকে তুলে ধরছিলাম, সেই সময় আরও একটা নক্কারজনক ঘটনা সেই আরজি করে। এবং তারপর থেকে সেই যে ছবি আমরা তুলে ধরেছিলাম যে কার্যত সেদিনকে কিন্তু বয়সের কোনো সীমারেখা ছিল না, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা প্রত্যেকেই জাস্টিসের দাবিতে তারা পথে নেমেছিলেন। প্রত্যেকেই বলেছিলেন এই ঘটনা তাদের নিজেদের জন্য, আগামী প্রজন্মের জন্য মেনে নেওয়া যায় না। তারপর থেকে আরও একাধিক রাত দখল হলো। ঠিক তার 1 থেকে 1.5 মাসের মাথায় যে রাত দখল হলো, বেশ কিছু মানে অপ্রীতিকর ঘটনা যেটা ঘটা উচিত ছিল না। আমরা কিন্তু দেখলাম যে সেই সমস্ত ঘটনায় কোনো রাত দখলে কোনো জায়গায় কোনো মদ্যপ মহিলাকে, কোনো যুবক যুবতী, তাদের একটা টিম, তারা হয়তো রাত দখলের তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস বলে, তারা কিন্তু আড়ালে গিয়ে শ্যামবাজারের ঘটনা, তারা গিয়ে সেখানে কিন্তু নেশার সামগ্রী তারা বার করলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি এলেন, তাকে কিন্তু একজন মহিলার জন্য বিচার চাইতে গিয়ে একজন মহিলাকে কিন্তু মানে তীব্র অপমান করা হলো। এবং তারপর থেকে যত সময় গড়ালো, সিবিআই যেরকমভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেল সুচারু, আমরা কিন্তু দেখলাম যে সিবিআই এর ওপর, পুলিশের ওপর মানুষ কিন্তু আরও আস্থা হারিয়ে ফেললো। এবং এই মুহূর্তে গতকালও একটা ডেপুটেশন কর্মসূচি ছিল, সেখানে মানুষের উপস্থিতি অনেক অনেক কমে গেছে। কিন্তু তারপরেও আজকে এই দিনটা আমরা প্রত্যেকে অপেক্ষা করছি যে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, মানে খুব অল্প সময়, ঘড়ির কাঁটা যত টিকটিক করে ছুটছে, একদম আমাদের অপেক্ষার পারদ কিন্তু আরও বেড়ে যাচ্ছে এমনটা বলা যায় যে কারণ এরকম একটা ঘটনা মেরুদণ্ডে দিয়ে একদম একটা ঠান্ডা বাতাস বইয়ে দিয়েছিল যে একটা মেয়ে সে তার কর্মক্ষেত্রেও সেফ নয়। কারণ আমরা যারা ওয়ার্কিং যারা রয়েছি, আমরা মনে করি বা আমরা বলি, আমরা বিশ্বাস করি যে আমাদের অফিস যেটা, আমাদের কর্মক্ষেত্র যেটা, সেটা আমাদের দ্বিতীয় বাড়ি। তাহলে আমরা বাড়িতেও যে সেফ নই সেটা কিন্তু তিলোত্তমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং এই ঘটনা কার্যত বিরলের মধ্যে বিরলতম। আরেকটা প্রশ্ন তোমার কাছে, এই যে রাত দখলের পর্যায়ে সেখানে দেখা গেল আরজি করের ঘটনার পর প্রথমে ঘটনাটাকে একটা নিছক আত্মহত্যার ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, প্লেস অফ অকারেন্সকে নষ্ট করে দেওয়ার একটা অভিযোগ রয়েছে। পুলিশ, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পরে বাধ্য হন মুখ্যমন্ত্রী সরাতে। ডাক্তাররা যখন আন্দোলনরত অবস্থায় বসে রয়েছে, সেই রাত দখলে আরজি করের ভেতরে ঢুকে তাণ্ডব চলল, এবং সেই তাণ্ডবের ঘটনাতেও খুব একটা ব্যবস্থা বা সদর্থক পদক্ষেপ পুলিশ নিতে পারল না। তারপরেও মানুষ কিন্তু আশা হারায়নি। তাহলে তারা আশা হারালেন কোন পর্যায়ে গিয়ে? দেখো, আশা হারালেন কোন পর্যায়ে গিয়ে, কিছুদিন আগে আর+ নিউজ একটা ব্রেকিং আমরা সামনে এনেছিলাম যে CFSL এর একটা রিপোর্ট যে ঘটনার দিন ধৃত সঞ্জয় রায় আরজি কর থেকে শ্যামবাজার 5 মাথার মোড় এই 600 মিটারের দূরত্ব সে নাকি পার করে দিয়েছিল 40 সেকেন্ডের মধ্যে। এটা কি আদৌ সম্ভব? তিলোত্তমার ডিএনএ রিপোর্ট, সেই ডিএনএ রিপোর্টে সঞ্জয় ছাড়াও আরও একাধিক ব্যক্তি এবং তার মধ্যে মহিলাও ছিলেন, তার ডিএনএ পাওয়া গেল। এই যে বিষয়গুলোর প্রতিফলন কিন্তু সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত বা শুনানিতে খুব একটা উঠে এলো না। এবং এই রিপোর্ট যখন আমরা সংবাদ মাধ্যম আমরা যখন সামনে আনলাম, তার কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারলাম যে আজকে 18ই জানুয়ারি তিলোত্তমা কাণ্ডের সাজা ঘোষণা বা রায় ঘোষণা। স্বাভাবিকভাবেই মানুষ তো একটা আস্থা হারিয়ে ফেলবেই। এবং দিনের পর দিন যখন সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছিল, সেই সুপ্রিম কোর্টের শুনানিতেও কিন্তু উল্লেখ্য কোনো কিছু হলো না। সুপ্রিম কোর্টের শুনানিতে বলা হলো যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তা অত্যন্ত বিচলিত করে দেবে মানুষকে। তাহলে সেই স্ট্যাটাস রিপোর্ট কি?
এখনো পর্যন্ত সাধারণ মানুষ তারা কিন্তু জানেন না। এখনো পর্যন্ত আমরা যারা সংবাদ মাধ্যমে যারা আমরা রয়েছে, আমরা তারাও জানি না যে সেই স্ট্যাটাস রিপোর্টে আসলে কি ছিল, কতটা বিচলিত করে ফেলতে পারতো। এবং সাধারণ মানুষের বারবার করে তারা একটাই কথা বলেছেন যে তিলোত্তমার দেহ যেভাবে উদ্ধার হয়েছিল, তার দেহে যেরকমভাবে ক্ষতচিহ্ন ছিল, তাকে যেরকমভাবে খুন করা হয়েছিল, তা কিন্তু কখনোই একার কাণ্ড হতে পারে না। এবং সেই জায়গা থেকেই মানুষ কিন্তু ক্রমে 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 তাদের যে একটা হতাশা, সেই হতাশা থেকেই কিন্তু মানুষ হয়তো প্রতিবাদ করেছেন। স্লোগান সেই সময় খুব খুব পপুলার হলো, স্মৃতিরও নিশ্চয়ই মনে থাকবে, একেবারে। যে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এত মানুষের কণ্ঠস্বর, মশাল মিছিল, রাজপথ ছাড়ছি না, মোমবাতি জ্বালানো, আকুতি প্রার্থনা যে সুবিচার হোক। 5 মাস 9 দিন এই পর্যায়ে, আজ তো কই সাধারণ মানুষের কণ্ঠে সেই স্লোগান শুনছি না। একদম কিছুদিন আগেও একদম বছরের শুরুতেই আমরা দেখলাম যে বছরের শেষের দিকে যে সিনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চ, তুমিও সেটা কভার করতে গেছো। তুমি সাধারণ মানুষের যে উপস্থিতি, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মিছিলের ক্ষেত্রে সাধারণ মানুষের উপস্থিতি, বা যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার না পাচ্ছেন, রাজপথ তারা ছাড়ছেন না। রাজপথ আঁকড়ে থাকার যে লড়াই, সেই লড়াইয়ে যোদ্ধা কিন্তু অনেকটা কমে গিয়েছে। একদম। এবং সায়ন্তিকা ও সুচারু, তোমাদের দুজনকেই বলবো যে আরো একটা জিনিস আমি অ্যাড করতে চাইছি, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা দেখলাম যে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তার হাতেই দেওয়া হলো, অর্থাৎ সেই দাবিপত্র তার হাতেই দেওয়া হলো। এটা অত্যন্ত লজ্জাজনক এবং বিরল ঘটনার মধ্যেই একটি, যেটা মানুষ করে দেখাতে পেরেছিল, জুনিয়র ডাক্তাররা করে দেখাতে পেরেছিল। একদম একদম 5 মাস 9 দিনের পর্যায়ের মধ্যে এটাও খুব গুরুত্বপূর্ণ ছবি ছিল। স্মৃতি যে কথা মনে করাচ্ছে, কারণ ও তো আমাদের সঙ্গে একটা টিম। আমরা ওই যে লালবাজারে বিনীত গোয়েলের সামনে গিয়ে তার যে চেয়ারে টেবিলের সামনে মেরুদণ্ড রাখা এবং তাকে বলা যে ইউ শুড রিজাইন, আপনি ব্যর্থ হয়েছেন নারী সুরক্ষা দিতে, আপনি ব্যর্থ হয়েছেন আরজিকর মেডিকেল কলেজে যে প্লেস অফ অকারেন্স ছিল সেই ঘটনাস্থল কার্যত নষ্ট করার নেপথ্যে বিনীত গোয়েল রয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এবং তারপরেও দেখা গিয়েছিল তিনি হাসি মুখে সেটাকে গ্রহণ করছেন, তারপরেও তিনি পদত্যাগ করেননি। মুখ্যমন্ত্রীর বাড়িতে 2 বার বৈঠক, সেই বৈঠকের প্রথম বৈঠক ভেস্তে যায়, দ্বিতীয় বৈঠকে কিছু দাবি মেনে নেওয়া হয়, তারপরে আবার আন্দোলন, এবং স্বাস্থ্য ভবনের সামনে সেখানেও লাগাতার আন্দোলন চলে। এখনও সেই চিকিৎসকদের দাবির বহু অংশ কিন্তু মেনে নেওয়া হয়নি। তুমি কি মনে করো, স্বাস্থ্য পর্যায়ে বা স্বাস্থ্য দপ্তর পর্যায়ে যাদেরকে সরানোর কথা জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন, তাদের কি ঠিক সরানো হয়েছে? এই থ্রেট কালচারের বিষয়টা তার পরবর্তীকাল থেকে এলো না, থ্রেট কালচার তো এখনো রয়েছে। এবং চিকিৎসকদের একটা বড় অংশের দাবি ছিল সিনিয়র জুনিয়র মিলিয়ে যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সরিয়ে দিতে হবে। এবং তিলোত্তমার এই আন্দোলনের জন্য বা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকরা বারবার করে বলে এসেছিলেন, তাদের দাবি কিন্তু হচ্ছে যে একদিকে যেরকম তিলোত্তমার ন্যায় বিচার, এর পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সরানো। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি যে একটুও সরেনি তার প্রমাণ তো মামনি রুই দাস এবং আরেক প্রসূতি মা রেখার সন্তান তাদের প্রাণ দিয়ে গেলেন। এবং এখনো পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির প্রমাণের একদম জ্বলন্ত উদাহরণ হয়ে SSKM এর 3 প্রসূতি কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে জুনিয়র চিকিৎসকরা যে দাবি তারা করেছিলেন, একদম কোনো রকম ভয় না পেয়ে মুখ্যমন্ত্রীর সামনে বসে তারা বলেছিলেন যে তারা চাইছেন যে এই ব্যক্তিকে স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে সরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, এটা সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বেশ কিছু দাবি রেখেছেন, অনেক কাউকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও এখনও অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদের বিরুদ্ধে কিন্তু যে কোনো পদক্ষেপ বা এই যে থ্রেট কালচারের যারা মূল মাথা, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত হয়নি। তাই জন্য আজকে জুনিয়র চিকিৎসকরাও তারা অবশ্যই আজকে তাদের একটা জয়ের দিন। তারা ওরকমভাবে আন্দোলন করেছিলেন বলেই 5 মাস 9 দিনের মাথায় আজকে তিলোত্তমা, আমরা আশা করছি আজকে রায় পেতে চলেছেন, তিনি সুবিচার পেতে চলেছেন। তারা যদি সেদিনকে ওইভাবে একদম উঠে পড়ে না লাগতেন, হয়তো এই বিচার প্রক্রিয়া আরও দীর্ঘতর হতো। কিন্তু তারাও কোথাও গিয়ে একটা হতাশ, কারণ তাদের উপস্থিতিও অনেকটা কমেছে। কিন্তু তাদের যেটা দাবি ছিল যে স্বাস্থ্যক্ষেত্রকে পুরো দুর্নীতি মুক্ত করা বা স্বাস্থ্যক্ষেত্রের আমূল যে পরিবর্তন, সেটা কিন্তু হয়নি। রিয়েল টাইম বেড ভ্যাকেন্সি হয়েছে, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের আমূল পরিবর্তন এখনো কিন্তু হয়নি। একেবারে স্মৃতি, আর খানিকক্ষণ দুপুর 1টা থেকে 1:30, কারণ এত বড় অর্ডার রয়েছে, শোনা যাচ্ছে অনির্বাণ দাস সেই পর্যবেক্ষণ দিতে সময় লাগবে এবং তারপর তিনি রায় শোনাবেন। কিন্তু সেই রায় বিচারের বাণী নিভিতে কাঁধে নাকি সত্যি তিলোত্তমার জন্য যায়, তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা ঘন্টা। একদম, আমাদের সেদিকে নজর থাকবে।